students. First of all, thank you for giving me chance to introduce myself. My name is Mehdi Hassan Kaidi. I am 25 years old. I studied at Modern ASI Madrasa. I completed my graduation from Jivantola Rokeya Mohammadalaya. That's it. Welcome to my presentation, Microsoft PowerPoint. Subject description, story, poem, and drama. About discuss, father self, fable, tense, narration, article. Father self, গল্প কবিতা টেন্স ন্যারেশন আর্টিকেল নিয়ে আজকের ক্লাস ডিসক্রিপশন অফ ফাদার সেলফ কবার সাহায্য গল্পটা আজকের আমরা পড়তে চলেছি আর কে নারায়ণ লেখক আর কে নারায়ণ lying in bed স্বামী realized with a shudder that it was Monday morning বিছানায় শুয়ে শুয়ে স্বামী ভাবছিল আজকের সকালটা সোমবারের সকাল it looked as though only a moment ago it was Friday কিছু মুহূর্ত আগ পর্যন্ত মনে হচ্ছিল যেন আজকের সকালটা শুক্রবারের সকাল অলরেডি মানডে ওয়াজ হিয়ার সত্যি সত্যি আজকের সোমবার হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল সে ভেবেছিল তাকে আজকে স্কুলে যেতে হবে না অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক 9টার সময় স্বামীনাথন আর্তনাদ করে উঠলো বলে উঠলো আমার তো মাথা যন্ত্রণা করছে মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম মা সাধারণত অনুমান করেছিলেন ভেবেছিলেন স্বামী আজকে স্কুলে নাও যেতে পারে বাড়িতে থাকতে পারে অ্যাট 9:30 9:30টার সময় when he ought to have been in the school prayer hall স্বামী was lying on the bench on mother's room 9:30টার সময় যখন স্বামীকে স্কুলের প্রার্থনা রুমে থাকা উচিত ছিল দরকার ছিল তখন স্বামী তার মায়ের রুমের বেঞ্চের উপরে শুয়েছিলেন ফাদার আস্কড হিম বাবা তাকে জিজ্ঞাসা করলেন হ্যাভ ইউ নো স্কুল টুডে তুমি কি আজকে স্কুলে যাবে না বা তোমার কি আজকে স্কুল নেই হেডেক স্বামী রিপ্লাইড স্বামী বলল আমার মাথা যন্ত্রণা করছে ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো বাজে কথা বলো না জামা কাপড় পরে নাও এবং চলে যাও লাফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে রবিবারের সকালটায় এলে তুমি খুব আনন্দে দিন কাটাও আর সোমবার এলে শুধু মাথা যন্ত্রণা করে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি স্বামী জানতো তার বাবা কেমন আচরণ করতে পারে সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স সুতরাং সে তার অজুহাত পদ্ধতি কার্য পদ্ধতি পরিবর্তন করলেন আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস এত দেরিতে আমি ক্লাসে পৌঁছাতে পারি না বা যেতে পারি না ইউ উইল হ্যাভ টু তোমাকে অবশ্যই যেতে হবে ইটস ইউর ওন ফল্ট এটা তোমার ব্যক্তিগত সমস্যা হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট এত দেরিতে যদি আমি ক্লাসে যাই তাহলে স্যার কি ভাববে কি মনে মনে করবে টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড আর সো লেট বলো তোমার মাথা যন্ত্রণা ছিল ফলে দেরি হয়ে গেছে বা তার জন্য দেরি হয়ে গেছে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো সে আমাকে বকাবকি করবে যদি আমি তাকে বলি উইল হি সত্যি কি লেটস আস সি চলো আমাদের দেখতে দাও হোয়াট ইজ হিজ নেম তার নাম কি স্যামুয়েল ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস সে কি প্রত্যেক দিন বাচ্চাদেরকে বকাবকি করে বাজে কথা বলে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান সে ভীষণ রাগী মানুষ হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট সে দেরি করে আসা বাচ্চাদের উপরে বেশি রাগ করে আই উড নট লাইক টু গো লেট টু সামেলস ক্লাস এত দেরিতে আমি সামেলের ক্লাসে যাব না যেতে পছন্দ করি না ইফ হি ইজ সো অ্যাংরি যদি সে এত রাগী হয় why not tell your headmaster about it হেড স্যারকে এ বিষয়ে বলছো না কেন they say that even the headmaster is afraid of him তারা বলে এমনকি হেড স্যারও তাকে খুবই ভয় পায় Sami hoped that with his
his father would be made to see why he must avoid school for the late. স্বামী আশা করেছিল বা এটা ভেবেছিল যে তার বাবা জানতে চাইবে যে সে কেন স্কুলে যেতে চাইছে না। But father's behavior took an unexpected turn. কিন্তু বাবার ব্যবহার অপ্রত্যাশিত একটা মোড় এনে দিল। He proposed to send a letter with Sami to the headmaster. তার বাবা স্বামীকে বলল হেড স্যারের জন্য একটি চিঠি নিয়ে যাও। No amount of protest from Sami would make him change his mind. কোনো প্রকারে স্বামী তার মনকে পরিবর্তন করতে পারছে না। By the time Sami was ready to leave for school. ওই সময়ে স্বামী তৈরি হচ্ছিল স্কুল ছেড়ে দেওয়ার জন্য, স্কুলে না যাওয়ার জন্য। Father had composed a long letter to headmaster. বাবা তাকে একটা লম্বা চিঠি দিল হেড স্যারকে দেওয়ার জন্য। He put it an envelope and sealed it. সে চিঠিটিকে খামের মধ্যে রেখে দিলেন এবং সিল করে দিলেন। এই ছিল আজকের আমাদের গল্প। এবার চলো এক্সারসাইজ গুলো কমপ্লিট করে নিই। এক্সারসাইজের কোয়েশ্চেন নাম্বার 1 কে বলছে when Shami ought to have been in the হ্যাঁ স্বামী স্বামীকে যখন স্কুল প্রেয়ার রুমে থাকা উচিত ছিল স্বামী তখন কোথায় ছিল? বেঞ্চ, টেবিল, বেড আর ডেস্ক। বেঞ্চে ছিল, টেবিলে ছিল, পেছনেতে ছিল ডেস্ক মানে কোনো ছোট টেবিলে ইত্যাদি। তো স্বামী তখন ছিল কোথায়? বেঞ্চের উপর, লাইং অন দা। তাহলে অ্যাকর্ডিং টু স্বামী অনুযায়ী বা স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর। চারটে অপশন রয়েছে। তাহলে স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল কোন কোন বাচ্চাদের উপরে রাগ করতো? কাদের উপরে? যারা অ্যাবসেন্ট করতো, লেট করতো, ইনঅ্যাটেন্টিভ করতো, আনডিসিপ্লিন। তাহলে কোনটা হবে? লেট, যারা দেরিতে আসতো তাদের উপরে বেশি রাগ করতো স্যামুয়েল। নেক্সট ফিল ইন দ্য চার্ট। এই ফাঁকা ঘরটি পূরণ করতে হবে গল্পের ভিতর থেকে ইনফরমেশন নিয়ে বা তথ্য নিয়ে। তাহলে পয়েন্ট নাম্বার 1 কি আছে? এ টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ হেডেক। মাথা যন্ত্রণার কথা স্বামী কখন বলেছিল? 9:30 বা আফটার 9 o'clock। সেই আনসারটা আমাদের এই ঘরের মধ্যে এখানে লিখতে হবে 9:30। পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কোন ব্যক্তি স্বামীকে ড্রেস আপ করতে বলেছিল, জামা কাপড় পরতে বলেছিল এবং স্কুলে যেতে বলেছিল? তাহলে হবে কি? স্বামীজ ফাদার। আনসার হবে স্বামীজ ফাদার, সেটা আমাদের এখানে লিখতে হবে। নেক্সট, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। তাহলে স্বামী কোন শিক্ষকের কথা বলেছিলেন বা উল্লেখ করেছিলেন? স্যামুয়েল। আনসার হবে স্যামুয়েল বা শিক্ষকের নাম হবে স্যামুয়েল। স্যামুয়েলটা আমাদেরকে এখানে লিখতে হবে। নেক্সট কি আছে? স্টেট whether the following statement are true or false. তাহলে যে সমস্ত কোশ্চেন গুলি বা যে সমস্ত তথ্যগুলি এখানে রয়েছে তাদের মধ্যে যেগুলি ট্রু হবে, সত্য হবে, তাকে এখানে টি লিখতে হবে, আর যেটা মিথ্যা হবে সেটা হবে ফলস বা এফ লিখতে হবে। তাহলে স্বামী said that he had a headache. স্বামী বলেছিল তার মাথা যন্ত্রণা করছে, কিন্তু আদৌ কি তার মাথা যন্ত্রণা ছিল? মাথা যন্ত্রণা ছিল না, কিন্তু সে বলেছিল যেহেতু তার মাথা যন্ত্রণা ছিল, তাহলে এখানে লিখতে হবে ট্রু বা টি। নেক্সট, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার রুমের মধ্যে শুয়েছিলেন, তাই কি? নো, স্বামী ওয়াজ লাইং ইন হিজ মাদার্স রুম। স্বামী তার মায়ের রুমের মধ্যে শুয়েছিল। তাহলে এখানে কি লিখতে হবে? ফলস বা এফ। নেক্সট, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড টু স্যামুয়েল। স্বামী অনুযায়ী হেড স্যার স্যামুয়েলকে ভয় পেত না, তাই কি? নো, ফলস। এটাও। Here is a poem. The name of the poem is Fable, and the name of the poet is Ralph Waldo Emerson. ফেবেল কবিতার
বিষয়বস্তু খুব সুন্দর, কবিতাটি খুব সুন্দর। এর বিষয়বস্তু ছিল পর্বত আর কাঠবিড়ালির মধ্যে সুন্দর কথোপকথন। তাদের মধ্যে যে সমস্ত সুন্দর কথোপকথন হয়েছিল সেটিকে নিয়ে কবিতার মাধ্যমে উপস্থাপন করা। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হচ্ছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ। এবং প্রথম জন পরের জনকে বলল ছোট দাম্ভিক। ওয়ান রিপ্লাইড। কাঠবিড়ালি উত্তর দিল, ইউর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল sorts of things and weather must be taken in together. কিন্তু অন্যান্য সবকিছু এবং আবহাওয়া একসঙ্গেই নিতে হবে। টু মেক আপ আ ইয়ার, একটি বছর গড়তে, অ্যান্ড আই ইয়ার, একটি পৃথিবী তৈরি করতে। অ্যান্ড আই থিঙ্ক ইট নট ডিসগ্রেস, এবং আমি মনে করি না এটা কোনো লজ্জার ব্যাপার। টু অকুপি মাই প্লেস, আমার নিজের স্থান বা নিজের জায়গাটা দখল করা। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো অত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি কিন্তু আমার মতো অত ক্ষুদ্রও নও। অ্যান্ড নট হাফ সো স্প্রে, এবং আমার মতো অর্ধেক প্রাণবন্তও নও। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করব না তুমি তৈরি করে দিয়েছো কাঠবিড়ালির জন্য খুব সুন্দর একটি রাস্তা। ট্যালেন্ট ডিফারেন্ট, প্রতিভা ভিন্ন রকমের হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি গুড, সব কিছুই ঠিকই আছে এবং বিবেচনা করলে। ইফ আই এম নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যেমন কোনো জঙ্গল আমার পিঠে নিয়ে চলতে পারবো না। নাইদার ইউ ক্যান ক্র্যাক আ নাট। নাও সলভ দ্য এক্সারসাইজ। এখন যে কবিতাটা পড়লাম সেই কবিতার ভেতর থেকে কিছু কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনের আনসারগুলো সলভ করতে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরটার উপরে আমরা টিক মারব। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড, ঝগড়াটা হয়েছিল দুজনের মধ্যে। একজনের নাম এখানে উল্লেখ করেছে আর আরেকজনের নাম আমাদেরকে এই যে তিনটে অপশন দিয়েছে, তিনটে অপশনের ভিতর থেকে চুজ করে আমাদেরকে নিতে হবে, বা চারটে অপশন দিয়েছে, চারটার ভিতর থেকে আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, ঝগড়াটা যে হয়েছিল দুজনের মধ্যে, কোন দুজনের মধ্যে? আমরা যে কবিতাটা পড়েছিলাম সেই কবিতার মধ্যে ছিল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়াটা হয়েছিল। তাহলে এখানে তো অবশ্যই পর্বতের নামটা দিয়ে দিয়েছে, আর আমাদেরকে খুঁজে নিতে হবে যে কাঠবিড়ালি কোথায় রয়েছে। সেটা রয়েছে আমাদের 4 নম্বর লিস্টে, দ্য স্কুইরেল। তাহলে দ্য স্কুইরেল, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, ঝগড়াটা হয়েছিল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে। বোঝা গেল ব্যাপারটা? গুড। ওয়ান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, ওয়ানের কোনো সন্দেহ ছিল না যে মাউন্টেনের ব্যাপারে একটা ধারণা ছিল, যে ধারণাটা কোনো সন্দেহ ছিল না। ধারণাটা কি ছিল? স্মল, বিগ, নোবেল অ্যান্ড কাইন্ড, ছোট ছিল, বড় ছিল, না দয়ালু আকারে প্রকৃতির ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানে আমাদেরকে বেছে নিতে হবে সঠিক উত্তর। সঠিক উত্তরটি কোনটা? ওয়ান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ, ওয়ানের কোনো সন্দেহ ছিল না যে পর্বত অনেক বড় ছিল। নেক্সট, আনলাইক আ মাউন্টেন a squirrel can crack a, squirrel crack a, পর্বতের কোনো মানে জানতো না যে কাঠবিড়ালি পিঠে করে কি নিয়ে যেতে পারবে। কি নিয়ে যেতে পারার কথা ছিল? নাট। নাট মানে বাদাম। তাহলে মাউন্টেনও জানতো যে পর্বত, পর্বতে জানতো যে কাঠবিড়ালি নাট বা বাদাম বয়ে নিয়ে যেতে পারতো। এই ছিল আমাদের তিনটি। চুজ দ্য অল্টারনেটিভ সেন্টেন্স, কমপ্লিটেড দ্য ফলোইং। ওকে, নেক্সট, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল পিগ। ট্রু ফলস এর একটা ব্যাপার আছে এখানটায়, যে ট্রু ফলস এর কোয়েশ্চেন দিয়েছে, যে সমস্ত আনসার গুলি বা যে সমস্ত সেন্টেন্স গুলি ট্রু হবে, সত্য হবে, তাদের সামনে আমরা টি লিখবো। আর যে সমস্ত কোয়েশ্চেন গুলি বা যে সমস্ত সেন্টেন্স গুলি ফলস হবে তাদের সামনে আমরা ফলস লিখবো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 বা সেন্টেন্স নাম্বার 1, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল পিগ। মাউন্টেন পর্বত কাঠবিড়ালিকে লিটিল পান
বলে ডাকতো, এটা কি সত্য? অবভিয়াসলি দিস দ্যাট ওয়াজ ট্রু, মানে ওটা সত্য ছিল। তাই এখানে আমরা টি লিখবো অবশ্যই। আমি অলরেডি এখানে টি লিখে দিয়েছি। টি লেখা না থাকলে অবশ্যই এটাকে আমাদেরকে কবিতার মধ্যে থেকে আনসারটা খুঁজে নিয়ে সেখানে এই টি প্লাস সাপোর্টিং স্টেটমেন্টে কি দিয়েছে, অ্যান্ড দ্য ফরমার কল্ড দ্য লেটার লিটল পি, এটা হলো সাপোর্টিং। নেক্সট, দ্য স্কুইরেল ইজ স্প্রেড দ্যান দ্য মাউন্টেন, এটাও ট্রু। অ্যান্ড হাফ, মানে যে সমস্ত আনসার গুলি এখানে যে সমস্ত সেন্টেন্স গুলি আছে সেগুলি যদি ট্রু হয় তাহলে টি লিখতে হবে, আর ট্রু না হলে যদি ফলস হয় তাহলে এফ লিখতে হবে। নেক্সট এই যে ফলোইং সেন্টেন্স চলে যাই, আনসার দ্য ফলোইং সেন্টেন্স। হু হ্যাড দ্য কোয়ারেল উইথ স্কুইরেল, কে কাঠবিড়ালির সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল? তাহলে অবশ্যই এটা কবিতার মধ্যে থেকে আমাদের উত্তর দিতে হবে। তাই উত্তরটা আমি আগে থেকে লিখে রেখে দিয়েছি। উত্তরটা কি ছিল? দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, পর্বত কাঠবিড়ালির সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল। হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, কাঠবিড়ালির কোনটা পছন্দ ছিল না? তাহলে কোনটা ছিল না? ইট ইজ নট ডিসগ্রেস টু স্কুইরেল টু অকুপি মাই প্লেস আনলাইক আ মাউন্টেন। What the next? What is that the squirrel doesn't deny? The squirrel কোনটা হারাতে চাইছিল না? The squirrel doesn't deny the mountain makes him happy. সেটাই হচ্ছে। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেনের মানে এক্সারসাইজ, যেটা আমরা সলভ করে দিলাম এক্ষুনি। বুঝতে পেরেছি নিচ্ছি সবাই? বুঝতে না পারলে অবভিয়াসলি পয়েন্ট করবে। সো নেক্সট চলে যাই আমরা। আজকের আমাদের যে গল্প বা কবিতার চ্যাপ্টারটা শেষ হলো, গল্প বা কবিতার ব্যাপারটা আজকে শেষ হলো। এইবারে আমরা শুরু করবো গ্রামার। গ্রামার জিনিসটা কি? গ্রামার মানে হলো অ্যাকচুয়ালি ব্যাকরণ, GRAMMAR। গ্রামার মানে হলো ব্যাকরণ। ব্যাকরণ বা গ্রামার আমরা কাকে বলি? আগে প্রথমত ইংলিশ থেকে একটু জেনে আসি। একটা হাই লেভেল, দ্য ডেফিনেশন অফ গ্রামার ইজ এ সিস্টেম অফ রুলস দ্যাট অ্যালো আস টু কনস্ট্রাক্ট সেন্টেন্স। এর বাংলাটা কি বলছে? অ্যাজ আ হাই লেভেল, উচ্চ স্তরে, দ্য ডেফিনেশন অফ গ্রামার, ব্যাকরণের সংজ্ঞা হলো is a system of rules that allows us to construct sentence। তাহলে উচ্চ স্বরে ব্যাকরণের সংজ্ঞা হলো নিয়মের একটি সিস্টেম যা আমাদের বাক্য গঠন করতে দেয়। It covers various aspects of the English language such as, এটি ইংরেজি ভাষার বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করে, যেমন পার্টস অফ স্পিচ, বাক্যের অংশ। বাক্যের অংশের মধ্যে কি কি আছে? ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, মডিফায়ার, এটসেট্রা ইত্যাদি। এইগুলো যদি আমরা বাংলায় বলি যে ভার্ব, ক্রিয়া বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, অব্যয়, সংযোগ, পরিবর্তনকারী ইত্যাদি। এই ছিল আমাদের গ্রামারের সংজ্ঞা বা ব্যাকরণের সংজ্ঞা। তাহলে আরো একবার যদি বলি যে গ্রামার বা ব্যাকরণ কাকে বলে, বাংলায় যদি বলি উচ্চ স্বরে ব্যাকরণের সংজ্ঞা হলো নিয়মের একটি সিস্টেম যা আমাদের বাক্য গঠন করতে দেয়। এটি ইংরেজি ভাষার বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করে, যেমন বক্তব্যের অংশ। বক্তব্যের অংশ কি কি থাকতে পারে? বিভিন্ন রকম থাকতে পারে, যেমন ক্রিয়া বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, অব্যয়, সংযোগ, পরিবর্তনকারী ইত্যাদি। সেগুলোকে যদি আমরা ইংলিশে যদি ট্রান্সলেট করি বা ইংলিশ যদি করি কি বলবো? At a high level, the definition of grammar is a system of rules that allow us to construct sentence. It covers various aspects of the English language such as part of speech, এর ভেতরে কি কি রয়েছে? ভার্ব, অ্যাডজেক্টিভস, নাউন্স, অ্যাডভার্বস, প্রিপজিশন, কনজাংশন, মডিফায়ার্স। তাহলে এই গেল ব্যাকরণের সংজ্ঞা। এবারে ব্যাকরণের ভেতরে বা গ্রামারের ভেতরে অনেক কিছু আছে যেগুলি আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। তার মধ্যে থেকে প্রথম শুরু করবো আমরা সেন্টেন্স বা বাক্য দিয়ে।
সেন্টেন্স বা বাক্য কাকে বলবো? আ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ মেক কমপ্লিট সেন্স কল্ড সেন্টেন্স। সেন্টেন্স বললাম, সেন্টেন্সকে এবারে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়। কাইন্ড অফ সেন্টেন্স, দেয়ার আর 5 কাইন্ড অফ সেন্টেন্স। সেন্টেন্স 5 ভাগে ভাগ করা হয়। কি কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এন্ড অপটেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? A sentence that states of declared something is called an assertive sentence. তাহলে assertive sentence কাকে বলবো? যে বাক্যের দ্বারা আমরা কোনো বিবৃতিমূলক বিষয় সমূহ জানতে পারবো, তাকে আমরা বলবো assertive sentence. Interrogative sentence টা কি? A sentence that asks a question is called an interrogative sentence. যে বাক্যের দ্বারা আমরা কোনো প্রশ্নবোধক ব্যাপারটা বুঝবো। প্রশ্ন প্রশ্ন করা হলে কোনো বাক্যের দ্বারা যদি প্রশ্ন করা হয়, তখন তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, a sentence that express request, suggestion, order is called an imperative sentence. তাহলে imperative sentence কাকে বলবো? যে সেন্টেন্সের দ্বারা রিকোয়েস্ট, অনুরোধ, সাজেশন, অর্ডার ইত্যাদি বোঝাবে, সেই সমস্ত সেন্টেন্স বা বাক্যকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? A sentence that express some strong feeling or emotions such as joy, sorrow is called exclamatory sentence. মানে কি? যে বাক্যের দ্বারা আমরা বুঝবো কোন দুঃখ, কষ্ট, ব্যথা, দুঃখ ইত্যাদি কোনো স্ট্রং ফিলিংস মানে খুব গভীর ফিলিংস, গভীর আত্মপ্রকাশ ঘটবে যে বাক্যের দ্বারা, সেই বাক্যকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স, আ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস উইথ প্রেজ ইজ কল্ড অপারেটিভ সেন্টেন্স। যে বাক্যের দ্বারা ইচ্ছা, প্রার্থনা ব্যাপারে আমরা বোঝাবো, সেই বাক্যদেরকে আমরা বলবো অপারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের পরে নেক্সট চ্যাপ্টার ছিল আমাদের টেন্স। টেন্সটা কি? টেন্স মানে হলো সময় বা কাল। টেন্স কে যদি বাংলায় আমরা বলি টেন্স এর যদি একটা সংজ্ঞা দিই আমরা, ডেফিনেশন কি আসবো? টেন্স ইজ এ কনসেপ্ট অফ টাইম which may be present or future. কোন কাজ সম্পাদনের সময়কে আমরা বলবো টেন্স বা কাল। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। আরো একবার যদি বলি আমি, তাহলে কি বলবো? টেন্স কাকে বলবো? টেন্স ইজ এ কনসেপ্ট অফ টাইম হুইচ মে বি প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। কোন কাজ সম্পাদনের সময় কি কাজ করার সময়কে আমরা বলবো টেন্স। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় যা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ হতে পারে। এক্সাম্পল দিয়ে একটা উদাহরণ কি আছে? আই ইট রাইস, এটা হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময়ের উদাহরণ, এক্সাম্পল। আই এট রাইস, আমি ভাত খেলাম, এটা হলো পাস্ট। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, এটা হলো ফিউচার। বোঝা গেল ব্যাপারটা? এবার চলে যাব টাইপ অফ টেন্স। টেন্স কে আমরা কয় ভাগে ভাগ করব? টাইপ অফ টেন্স কি আছে? দ্য কনসেপ্ট অফ টাইম বা টেন্স ক্যান বি ডিফারেন্টেড ইনটু দ্য থ্রি ক্যাটাগরিজ। তাহলে টেন্স কে আমরা বা সময়কে আমরা তিনটি ভাগে ভাগ করব। সময়ের অনুযায়ী টেন্স কে আমরা তিনটি ভাগে ভাগ করব। দ্য প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট, দ্য পাস্ট টেন্স এন্ড দ্য ফিউচার টেন্স। প্রত্যেকের এক একটা এক্সাম্পল যদি দিই আমি, তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্স কি বলবো? হোয়াট আর ইউ প্রেজেন্টলি ডুইং, বর্তমানের সময়ে বা এখন তুমি কি করছো, যদি কোনো কিছু বোঝায় বা ওই সমস্ত সেন্টেন্স গুলি বা বাক্যগুলোকে বলবো আমরা প্রেজেন্ট টেন্স। দ্য পাস্ট টেন্স, হোয়াট ইউ ডিড সামটাইম ব্যাক, কিছুক্ষণ আগে তুমি কি করেছো, যে বাক্যের দ্বারা বোঝাবে যে কিছুক্ষণ আগে কোনো কাজ করা হয়েছে, তখন তাকে আমরা বলবো past tense. The future tense, what you will do sometime later, কিছুক্ষণ পরে তুমি কি কাজ করবে। তাহলে যে বাক্যের দ্বারা তুমি কোনো কাজ করবে বোঝাবে, সেই সেন্টেন্স কে, সেই সমস্ত বাক্যগুলোকে আমরা বলবো the future tense.
and all the and all of these tense are differentiated into the following sentences যেমন indefinite tense, continuous tense, perfect tense and perfect continuous। মানে কি বলেছে, টেন্সকে আমরা কিন্তু চার ভাগে ভাগ করতে থাকবো। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করব, পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করব এন্ড ফিউচার। তাহলে সময় অনুযায়ী টেন্সকে আমরা 12টি ভাগে ভাগ করছি, তিনটে টেন্সকে টোটাল 12টি ভাগে ভাগ করব। উই মে রেফার টু টেন্স অ্যাজ টাইম রেফারেন্স। তাহলে সময় অনুযায়ী টেন্সের যে ভাগগুলি, সেই ভাগগুলি আজকে আমি এই যে এখানে বোঝালাম। দেখো কি কি আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করেছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সকে আবার সেম চার ভাগে, past indefinite tense, past perfect continuous tense, past perfect tense, past perfect continuous tense. Future tense is same, future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense। এই হলো আমাদের 12টি টেন্স। এবারে এই 12টি টেন্সের রুলস সম্পর্কে, 12টি টেন্সের এক্সাম্পল সম্পর্কে আমরা কিছু জানবো। রুলস তো পরে জানবো, আগে এক্সাম্পলটা দেখে আসি। চলো, উই মে রেফার টু টেন্স অ্যাজ টাইম রেফারেন্স। তাহলে সময় অনুযায়ী টেন্সের যে ভাগগুলি, সেগুলি এই যে এক্সাম্পল। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি আছে, শি ওয়াকস টু স্কুল এভরিডে। প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি, যে কাজটা আমরা নিত্যদিন বা প্রত্যেক দিন করি, সেই কাজকে বা সেই সমস্ত ব্যাপারগুলিকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন শি ওয়াকস টু স্কুল এভরিডে, সে প্রত্যেক দিন স্কুলে যায়। এই হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে বাক্যের দ্বারা কোনো কাজ এখন করছি, বর্তমানে করিতেছি বা করছি বোঝাবে, সেই সমস্ত বাক্যগুলোকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই এম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি বা লিখিতেছি। এরকম কখনো বোঝালে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ মাত্র শেষ হলো, মাত্র শেষ হলো, এরকম বোঝালে আমরা মনে করবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি আছে, তিতুন হ্যাজ ফিনিশড হোমওয়ার্ক, তিতুন কাজটি শেষ করলো, ঘরের কাজ শেষ করলো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিছুক্ষণ আগে শেষ করেছে। তাহলে কিরকম হবে, রহিম হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 10 days। তাহলে রহিম হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কিছুক্ষণ ধরে কাজটা চলছে, এখনো চলছে, এরকম বোঝালে তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কখনো সময়, তাহলে রহিম হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 hours, 2 ঘন্টা ধরে রহিম ফুটবল খেলছে। এবারে যাবো আমরা পাস্ট টেন্স। পাস্ট টেন্স কি আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। জয়া রোট আ লেটার, জয়া চিঠি লিখলো। লিখলো মানে লেখা হয়ে গিয়েছে, লেখা ছিল বা লিখে রেখেছিল, এরকম বোঝালে আমরা পাস্ট টেন্স বুঝবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, ঋতু ওয়াজ কাটিং দা কেক, ঋতু ওয়াজ কাট ছিল, কি কাটছিল, কেক কাটছিল। তাহলে ঋতু কি কাটছিল, কেক কাটছিল, এরকম বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝি। পাস্ট পারফেক্ট টেন্স কি আছে, সাহিল হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সাহিল হ্যাড ফিনিশড। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের একটু মিল আছে, প্রেজেন্টে থাকবে হ্যাজ, পাস্টে থাকবে হ্যাড। আর সেম সব কিছুই, কিন্তু শুধু এটাই আসছে যে পাস্ট হ্যাড আর হ্যাজ, এটাই। তাহলে শাকিল সাহিল হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সাহিল কাজটি শেষ করেছিল। পাস্ট পারফেক্ট টেন্স কি আছে, শাকিল হ্যাড বিন ট্রাইং টু ওপেন দ্য ডোর, শাকিল দরজাটি খোলার চেষ্টা করিতেছিল বা করেছিল। ফিউচার ইনডিফিনিট টেন্স, এবারে ফিউচারটা কি বুঝবো, কোন কাজ আমরা করব বোঝাবে, করবো, পরে করব, একটু পরে করব, কিছুক্ষণ পরে করব, এরকম বোঝালে আমরা মনে করবো সেটা ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আই উইল সি দা
সি ইউ টুমোরো, আমি তোমাকে কালকে দেখবো বা কালকে দেখাবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি রাইটিং এ লেটার টুমোরো, মানে ভবিষ্যতে আমি কিছু করতে থাকবো বোঝালে সেটা হবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে আই উইল বি রাইটিং এ লেটার টুমোরো, আমি গতকাল চিঠিটি লিখবো বা লিখতে থাকিব। ফিউচার পারফেক্ট টেন্স, রহিম উইল হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক, রহিম শেষ করে ফেলবে, এরকম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি, উইল হ্যাভ, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট মঠের দিকে, মঠের দিকে কাজ করিতে থাকিব, এইরকম বুঝবে। এই হলো আমাদের 12টা টেন্সের ভাগ, আর 12টা টেন্সের এক্সাম্পল এক একটা করে। ঠিক। এবারে চলে যাবো আমরা কোথায়, ন্যারেশন। ন্যারেশন জিনিসটা কি? ন্যারেশন মানে হলো বর্ণনা বা বিবৃতি। ন্যারেশনকে যদি আমরা সংজ্ঞার মাধ্যমে আনতে চাই তাহলে কি আসবে, দ্য ওয়ে অফ রিপোর্টিং দ্য স্পিচ অফ স্পিকার ইজ কল্ড ন্যারেশন। একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে, মানে একজন বক্তা একটা মানুষের মনের কথা প্রকাশ করার ব্যাপারটাকে আমরা বলবো ন্যারেশন। ন্যারেশন কাকে বলবো? একজন ব্যক্তির মনের কথা প্রকাশ করার উপায়কে বলবো আমরা ন্যারেশন। তাহলে সেটা যদি শুদ্ধ ভাষায় আসি কি আসবে, একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে ন্যারেশন। ন্যারেশনের প্রকারভেদ বা ন্যারেশন কি বলবো, প্রধানত দুই উপায়ে ব্যক্ত করা হয়, মানে একজন ব্যক্তি দুই ভাবে কথা বলতে পারে, একটা হলো ডিরেক্ট স্পিচ আর একটা হলো ইনডিরেক্ট স্পিচ। ওকে, ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কাকে বলবো? ডিরেক্ট স্পিচ হলো বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য যা কোয়েশ্চেন মার্ক বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকবে, যেমন এই যে, মানে কোনো ব্যক্তি যদি ডাইরেক্ট কোনো কথা বলে, নিজের নিজে থেকে যদি কোনো কথা বলে, নিজেই যদি কোনো বক্তব্য দেয়, সেইটাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ। ওকে, তাহলে ডিরেক্ট স্পিচের এক্সাম্পল কি আছে, দেখো, হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বললো, কি বললো, আই লাইক সুইটস ভেরি মাচ, আমি মিষ্টি খুব পছন্দ করি। এই যে আই, আইটা কে বলো তো, আইটা হলো হি বা সে, তাহলে বক্তাকে এখানে উল্লেখ করা হয়েছে। এই যে কোটেশন মার্ক আছে, এই কোটেশন মার্কের ভেতরে বক্তা নিজে যখন কোনো কথা বলবে তখন তাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ। ওকে, এবারে যাব ডিরেক্ট স্পিচের অংশ বা ভাগ। তাহলে ডিরেক্ট স্পিচকে আমরা আবার দুইটি অংশে ভাগ করব, বা দুইটি অংশ ডিরেক্ট স্পিচে কি কি, একটা হলো রিপোর্টিং স্পিচ আর একটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ দুটো কিন্তু আলাদা, শুনতে হয়তো একই কিন্তু দুটোই আলাদা। একটি কমা এবং একটি ইনভার্টেড কমা, এই অংশ দুটোকে একে অপরের পৃথক করে, এটা স্বাভাবিক, আমরা সবাই জানি। তাহলে রিপোর্টিং স্পিচটা কি? রিপোর্টিং স্পিচ হলো ইনভার্টেড কমার বাইরের অংশ, সেড টু হিজ ফ্রেন্ড, হলো রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ ইজ দ্য পার্ট হুইচ ইজ আউটসাইড দ্য ইনভার্টেড কমাস, দ্য পার্ট অফ বিফোর কমা। এই সেই এক কথা যেটা বলা হয়েছিল যে হি সেড টু হিজ ফ্রেন্ড দ্যাট আই অ্যাম পুয়ার, তাহলে হি সেড টু হিজ ফ্রেন্ড এইটা হলো রিপোর্টেড স্পিচ। ওকে, এবারে চলে যাব রিপোর্টেড স্পিচ, ওটাকে রিপোর্টিং স্পিচ, এটা হবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা কি? রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার ভেতরের অংশ, ইনভার্টেড কমার ভেতরের অংশ, এই যে দুই দিকে আমরা ইনভার্টেড কমা দেবো, তাহলে দেখো এখানে কি লিখেছি, রিপোর্টেড স্পিচ ইজ দ্য পার্ট হুইচ ইজ উইদিন দ্য ইনভার্টেড কমা, মানে সে এক বলা রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার ভেতরের অংশ। উদাহরণ, আই লাইক সুইটস ভেরি মাচ, এই যে ভেতরে যে ডাবল ইনভার্টেড কমার ভেতরে যে আমরা যেটা দেবো
সেটাকে বলবো আমরা রিপোর্টেড। ওকে, এবার চলে যাবো কোথায়? ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ কাকে বলবো? ইনডাইরেক্ট স্পিচ যা রিপোর্টেড স্পিচ নামে পরিচিত, তাহলে বক্তার বক্তব্যের সারাংশ যা অন্য কেউ ব্যক্ত করে। বক্তার বক্তব্য, যেমন আমার কোনো কথা অন্য কেউ যদি বলে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখলে বোঝা যাবে। হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি লাইক সুইটস ভেরি মাচ। তাহলে অন্য কোনো বক্তার বক্তব্য যদি আমি নিজে যদি ব্যক্ত করি, বা আমার বক্তব্য যদি অন্য কোনো বক্তা ব্যক্ত করে, তাকে আমরা বলবো ইনডিরেক্ট স্পিচ। যেমন হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি লাইক সুইটস ভেরি মাচ। সে তার বন্ধুকে বলল সে মিষ্টি পছন্দ করত। তাহলে এখানে ইনডিরেক্ট স্পিচ কোনটা? হি লাইক হিজ হি লাইক সুইটস ভেরি মাচ, এইটা হলো ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ এর নিম্নোক্ত কিছু বিষয় লক্ষ্য করা যায়, যে বিষয়গুলি আমাদের জানতে হবে। কি জানতে হবে? The terms of reporting speech is the same as before. কোনো কমা ব্যবহৃত হয় না। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের একে অপরের সাথে কনজাংশন, যেমন দ্যাট, ইফ, অর, ওয়েদার প্রভৃতি দ্বারা যুক্ত থাকে। ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এর ভেতরে থাকে আর কি। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্ট এর মাঝে কোনো কমা থাকে না। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মাঝে কোনো কমা থাকে না। কে থাকে? ফুল স্টপ বা পিরিয়ড সাইন ব্যবহার করা হয়। আদারওয়াইজ কিছু কিছু থাকে না, মানে প্রশ্নবোধক বা বিস্ময়বোধক চিহ্নে পরিবর্তন হয়। রিপোর্টিং স্পিচের টেন্স এর আগেই থাকবে। রিপোর্টিং স্পিচটা কোথায় থাকবে? টেন্স এর আগে থাকবে। এবার চলে যাবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এর টেন্স রিপোর্টিং স্পিচের টেন্স অনুসরণ করে। কি করে? রিপোর্টেড স্পিচ এর টেন্স রিপোর্টিং স্পিচের টেন্স অনুসরণ করে। ওটা গেল আমাদের রিপোর্টেড স্পিচ। এবার চলে আসবো আমরা রিপোর্টিং। রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ অনুযায়ী পরিবর্তিত হয়। উপরের উদাহরণে টোল্ড এবং রিপোর্টিং ভার্ব এবং লাইক এবং একটি রিপোর্টেড ভার্ব। মানে এখানে কি করে চেঞ্জ হবে আর কি, এটাই আর কি জানিয়েছি, আদারওয়াইজ কিছু নেই। এবার চলে যাবে রিপোর্টেড স্পিচ। এর সন নামে প্রোনাউন সমান নামের একটি নামে প্রতিনিধি। সনটা কি? সাবজেক্ট, এস থেকে সাবজেক্ট, ও থেকে অবজেক্ট, আর এন থেকে নোট। তাহলে সাবজেক্ট অবজেক্ট নোট চেঞ্জ, মানে কোনো চেঞ্জ থাকবে না। ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পরিবর্তিত হবে, আর সেকেন্ড পার্সনের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে পরিবর্তন হবে, আর থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এই হলো ব্যাপার। এবার চলে যাবো আমরা নেক্সট এতে। আশা করি তোমরা ওটা সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কিন্তু অবভিয়াসলি জিজ্ঞেস করবে, বলবে। এবার চলে যাবো আমরা আর্টিকেল। আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেলটা খুব একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং বা খুবই সহজ একটা ব্যাপার। আর্টিকেল কাকে বলে? এ, এন এবং দাকে আমরা আর্টিকেল বলি। সহজ ব্যাপার, আদারওয়াইজ কঠিন ব্যাপার কিছু নেই। এ, এন এবং দাকে আমরা বলবো আর্টিকেল। আর্টিকেলকে দুই ভাগে ভাগ করবো, ইনডিফিনিট আর্টিকেল আর ডিফিনিট আর্টিকেল। ওকে, তাহলে আর্টিকেল স্পেলিংটা কি ছিল? ARTICLE, আর্টিকেল। খুব কঠিন? আর্টিকেল কি? এ, এন, দা, এই তিনটে হলো আমাদের আর্টিকেল। আর্টিকেলকে কয় ভাগে ভাগ করবো? দুই ভাগে। কি কি? ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। অনির্দিষ্ট আর্টিকেল আর নির্দিষ্ট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কোনগুলি? এ এবং এন কে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলবো। কেন বলবো? কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসবে। যেমন হি হ্যাজ আ পেন, আই বট আ বুক, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, হি টুক অ্যান অ্যাপেল। মানে কাউন্টেবল নাউনের আগে আমরা এ আর এন বসাবো। বোঝাতে পেরেছি?
কাউন্টেবল মানে যে সমস্ত নাউন গুলোকে গণনা করা যাবে বা গুনতে পারবো তাদের সামনে আমরা এ আর এন সবার, যেগুলো গুনতে পারবো না তাদেরকে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি? দাকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বোঝায়। ওকে, কি আছে? আই স দ্য বার্ড, আই রিড দ্য বুক, আমি ওইটা দেখেছি, ওই বইটা পড়েছি। আই স দ্য বার্ড, আমি পাখিটাকে দেখেছি, নির্দিষ্ট করবো। ওকে, নির্দিষ্ট করে যখন কোনো আর্টিকেলকে আমরা বোঝাবো তখন তাদের সামনে আমরা দা ব্যবহার করব। আই স দা বার্ড, আই রিড দ্য। তাহলে ইনডিফিনিট আর্টিকেলটা কি ছিল? অনির্দিষ্ট ভাবে কিছু বোঝাবে। আর ডেফিনিট আর্টিকেলটা কি আছে? নির্দিষ্ট ভাবে কিছু। এই হলো আর্টিকেলের ভাগ। এবার আর্টিকেলের ব্যাপারে, আর্টিকেল কে কিভাবে কোথায় ব্যবহার করব সেইটা আজকে আমরা জানব। ইউজ অফ অ্যান, এ এন, ডাটা দেওয়া হয় না, ডাটা। ইউজ অফ এ এন দেওয়া বা ইউজ অফ আর্টিকেল। সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েলের পূর্বে এন বসে। কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট বা ভাওয়েল এগুলো কি? আমরা লেটার সম্পর্কে আগে জানার একটু উচিত ছিল। লেটার জিনিসটা কি? লেটার হলো অক্ষর বা বর্ণ, অ্যালফাবেট। ইংরেজিতে অ্যালফাবেট কয়টা বা লেটার কয়টা? 26টা। অ্যালফাবেটকে আমরা 26টা, এই অ্যালফাবেটকে 26টা বর্ণমালা, এই 26টা বর্ণমালাকে বা অ্যালফাবেটকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হলো কনসোন্যান্ট, একটা হলো ভাওয়েল। কনসোন্যান্ট কয়টা? 21টি। আর ভাওয়েল 5টি। 5টি ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, 5টা হলো ভাওয়েল। কনসোন্যান্ট হলো 21টি। বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই হলো কনসোন্যান্ট। তাহলে ভাওয়েলের পূর্বে আমরা এন বসাবো। তাহলে ভাওয়েল কে কে? এ, এন, দা, সরি সরি সরি, এ, ই, আই, ও, ইউ। এই যে এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল লেটার দিয়ে শুরু হবে এখন ওয়ার্ডের আগে আমরা এন বসাবো। যেমন হ্যান, an apple, an egg, an orange। ওকে, এবারে যাবো আমরা এর ব্যবহার। এটা কি করবো? এ বুক, এ হ্যান, এ পেন। শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি হয় মতো হলে তার পূর্বে আমরা এ বসাবো। কিন্তু এইচ এর উচ্চারণ যদি আমরা ওর মতো পাই বা ওর মতো পাই তখন আমরা তাকে ম্যান বসাবো। যেমন হর্স। অনেস্ট, এইচ ও এন এস টি, অনেস্ট, অনেস্টের আগে আমরা এন বসাবো। ওকে, শব্দের শুরুতে তাহলে কোন থ্রি, শব্দের শুরুতে যদি বাকি থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তার পূর্বে আমরা এ বসাবো। যেমন এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইত্যাদি সব ব্যাপারগুলো জানা। 4 নম্বরে কি আছে? ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। মানে যে সমস্ত ওয়ার্ড গুলি ও দিয়ে শুরু হবে, যেমন আউল, ওপেন, ইত্যাদি ইত্যাদি। এদের সামনে অরেঞ্জ, ইত্যাদি ইত্যাদি, এদের সামনে আমরা অ্যান বসাবো। সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাভারবিশন এর প্রথম অক্ষর ভাওয়েল এর মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসবো। ওই যেটা বলেছে কি, যে সময়, হ্যাঁ, এই 5টা এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার ছাড়া আর যে সমস্ত কনসোন্যান্ট বা 5টা ভাওয়েল ছাড়া আরো কয়েক জায়গায় আমরা এন ইউজ করি। কোথায় কোথায়? যে সমস্ত কনসোন্যান্ট ও এর মতো উচ্চারণ হয় বা ভাওয়েলের মতো উচ্চারণ হয়, যেমন ওয়ানার, এমবিবিএস, এফএসসিপিএস, বিএ, এমএ, ইত্যাদি ইত্যাদি, এদের সামনে আমরা কিন্তু এন বসাবো। কেন এন বসাবো? কারণ এগুলি ও এর মতো উচ্চারণ হচ্ছে, এর মতো উচ্চারণ হচ্ছে বা
ভাওয়েলের মতো উচ্চারণ। বোঝা গেল? বুঝতে পেরেছো? বাহ!